একটা মানুষ যাকে একসময় প্যারিস থেকে নিউ ইয়র্ক সব জায়গার মানুষ নকল করত, যার এক টুকরো রেস্তোরাঁ বিলের দাম ছিল লাখ ডলারের বেশি। রেস্তোরাঁয় ঢুকলেই লাইন পড়ত, মেসির মতো তারকারাও তার সাথে ছবি তুলতে চাইত। অথচ আজ সেই একই লোককে ইভেন্টের গেট থেকে ঠেলে বের করে দেয়া হয়। নিরাপত্তারক্ষীরা তাকে চেনেই না। মাত্র কয়েক বছরে এই বিশাল পতন কিভাবে হলো? গল্পটা শুরু হয় একটা লবণ ছিটানোর ভঙ্গি দিয়ে, আর শেষ হয় নিজের হাতেই নিজের সাম্রাজ্য ধ্বংস করার মধ্য দিয়ে। তবে এই গল্পের শুরুটা মোটেও চকচকে ছিল না। তুরস্কের একটা ছোট গ্রাম, নাম পাসলি। বাবা কাজ করতেন খনিতে, কিন্তু সেই আয়ে সংসার চলত না। অভাবের কারণে মাত্র ১৩ বছর বয়সে স্কুল ছেড়ে ইস্তাম্বুলের এক কসাইখানায় শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন নুসরেত গোজে। দিনে ১৩ ঘন্টা খাটুনি, ছুটি নেই একদিনও। এভাবেই শুরু হয় তার খাদ্যশিল্পে পথ চলা। বছরের পর বছর তুরস্ক জুড়ে বিভিন্ন স্টেক হাউজে কাজ করার পর ২০০৭ সালে ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি বিদেশে যান মাংসের ব্যবসা আর স্টেক হাউস শিল্প নিয়ে শেখার জন্য। ৩ বছর পর দেশে ফিরে নিজের প্রথম রেস্তোরাঁ খোলেন। মাত্র ৮টা টেবিল। শুরুটা ছোট হলেও খাবারের মান এমন নজর কাড়ে যে একজন তুর্কি বিলিয়নার নিজেই বিনিয়োগের প্রস্তাব দেন। মধ্যপ্রাচ্য জুড়ে ব্যবসা বিস্তারের সুযোগ। কিন্তু আসল মোড় আসে ২০১৭ সালের ৭ জানুয়ারি। সাদা টি শার্ট, কালো চশমা পরে মাংস কাটতে কাটতে অদ্ভুতভাবে লবণ ছিটানোর একটা ভিডিও পোস্ট করেন তিনি। রাতারাতি সেই ভিডিও ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ায়। লাখ লাখ মানুষ দেখে ফেলে এক রাতেই। লবণ ছিটানোর ওই ভঙ্গিটাই হয়ে যায় ইন্টারনেটের সবচাইতে বড় মিম। আর মানুষজন তাকে ডাকা শুরু করে এক নতুন নামে, সল্ট বে। লবণ ছিটানোর সেই এক মুহূর্তেই বদলে যায় সব হিসাব। ভাইরাল হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নিউ ইয়র্ক আর লন্ডনে বিলাসবহুল রেস্তোরাঁ খোলার ঘোষণা দেন সল্ট বে। এরপর একে একে আরও অনেক দেশে। মেনুতে ১৫,০০০ টাকার বার্গার, এক ক্যান রেডবুলের দাম ১,০০০ টাকা, একটা ডেজার্টের দাম ৩,০০০ টাকা, আর সবচেয়ে চমকপ্রদ ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো স্টেক, দাম প্রায় ২.৫ লাখ টাকা। তারপরও মানুষ ছুটে আসতো দুনিয়ার নানা প্রান্ত থেকে, শুধু খাবারের জন্য না, সল্ট বেকে নিজের চোখে একবার দেখার জন্য। কিন্তু এই ক্যামেরার পেছনের গল্পটা মোটেও সোনালি ছিল না। লন্ডনের রেস্তোরাঁটা শহরের সবচাইতে বাজে রেস্তোরাঁগুলোর একটা হিসেবে পরিচিত হয়ে যায়। প্রায় ৩০০-র বেশি রিভিউয়ের মধ্যে ১৬৭টাই জঘন্য রেটিং। কাস্টমাররা বলেছে পাগলাটে বাজে খাবার, পুরোটাই লোক দেখানো, ভেতরে কিছু নেই। নিউ ইয়র্কের বার্গার শপটাকেও শহরের সবচাইতে বাজে রেস্তোরাঁ বলে আখ্যা দেন খাদ্য সমালোচকরা। স্বাদহীন, রাবারের মতো শক্ত, জুতোর তলার মতো চিবানো কষ্ট। কিন্তু সল্ট বে এসব কখনোই গায়ে মাখেননি। উল্টো নিজেকে আইকন মনে করতে শুরু করেন। বলতেন তার কারণেই নাকি এখন প্রতিটা বাচ্চাই কসাই হতে চায়। সে নাকি একটা অনুপ্রেরণা। খাবারের মান, কাস্টমারের অভিজ্ঞতা সব পেছনে পড়ে যায়। সামনে থাকে শুধু পারফরমেন্স আর ক্যামেরা। আর এই অহংকারের প্রথম ধাক্কাটা আসে ২০১৮ সালের সেপ্টেম্বরে। কাস্টমারদেরকে চমকে দিতে গিয়ে একটা আগুনের স্টান্ট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ৪ জন মানুষ আহত হন, যার মধ্যে একজন বিদেশি ইনফ্লুয়েন্সারের শরীরের একটা বড় অংশ পুড়ে যায়। মাসের পর মাস তাকে হাসপাতালে কাটাতে হয়। অথচ সল্ট বের মুখে এ বিষয়ে একটা শব্দও শোনা যায়নি, যেন কিছুই হয়নি। আর সেই একই মাসে ঘটে আরও বড় বিতর্ক। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ইস্তাম্বুলের রেস্তোরাঁয় জমকালো ভোজে আপ্যায়ন করেন তিনি। অথচ তখন ভেনেজুয়েলার বিশাল একটা অংশ খাদ্য সংকটে ধুঁকছে। ভাবুন, যে দেশের মানুষ একবেলা খাবারের জন্য লড়ছে, সেই দেশের প্রেসিডেন্টকে সোনায় মোড়ানো স্টেক খাওয়ানো হচ্ছে গর্ব করে ভিডিও পোস্ট করে। আমেরিকান একজন সিনেটর তো সরাসরি বলেই ফেলেন, এই লোক যাকে নিয়ে এত গর্ব করছে সে আসলে এমন একটা দেশের স্বৈরশাসক যেখানে বহু মানুষ দিনে একবেলাও খেতে পারে না। বিক্ষোভ ছড়িয়ে পড়ে একের পর এক শহরে। কিন্তু সল্ট বের জন্য পারফরমেন্সটাই সবসময় বড়। ক্ষমা চাওয়ার প্রয়োজন তিনি কখনো অনুভব করেননি। কিন্তু বাইরের বিতর্কগুলো ছিল হিমশৈলের চূড়ামাত্র। রান্নাঘরের দরজার আড়ালে লুকিয়েছিল আরও ভয়ঙ্কর এক বাস্তবতা। সাবেক এক ম্যানেজার বলেন, সল্ট বের পুরো দুনিয়া ছিল শুধু ইনস্টাগ্রাম আর ফেম দিয়ে ভরা। নিজেকে সে একরকম ঈশ্বরতুল্য মনে করতে শুরু করে দিয়েছিল। একটা গ্লাস ভাঙলে বা ভুল রঙের শার্ট পরলেই চাকরি চলে যেত। লন্ডনের এক বারটেন্ডার বলেন, সেখানে কাজ করা মানে যেন প্রতিদিন একটা যুদ্ধক্ষেত্রে বেঁচে থাকা। কর্মীদের বাধ্য করা হতো ভুয়া লম্বা লাইনে দাঁড় করাতে। করোনার সময় রেস্তোরাঁতেই রাত কাটাতে, অতিরিক্ত সময়ের কোনো পারিশ্রমিক ছাড়াই।
একাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। টিপসের একটা বড় অংশ ম্যানেজমেন্ট নিজেরাই কেটে রাখত, বিশেষ করে বড় সেলিব্রিটিরা এলে। ১৯ বছর বয়সী এক কর্মীর বেতন থেকে টাকা কেটে নেওয়া হয় শুধুমাত্র ভুল টেবিলে খাবার দেওয়ার জন্য। আরেকজনের প্রায় $৮০০ টিপস কেটে নেওয়া হয় কারণ এক কাস্টমার বিল না দিয়েই পালিয়ে গিয়েছিল, যেন সেই দোষটাও তারই। নারী কর্মীদেরকে বাধ্য করা হতো ছোট পোশাক পরতে, প্রতিবাদ করলে হেনস্থার শিকার হতে হতো, এমনকি চাকরিও হারাতে হতো। রান্নাঘরের ভেতরেও সততা ছিল না। সস্তা মাংসকে প্রিমিয়াম বলে চালানো হতো, বাসি ওয়াইন নতুন গ্লাসে ঢেলে পরিবেশন, এমনকি হালাল না হওয়া মাংসকেও হালাল বলে বিক্রি করার অভিযোগও ওঠে। ভাবুন, যে লোকটা ক্যামেরার সামনে হাসি মুখে পোজ দেয়, তার আড়ালে লুকিয়ে থাকে ঠিক কতটা অন্ধকার এক জগৎ। তবুও হয়তো এসবের অনেক কিছুই চাপা পড়ে যেত যদি না তিনি নিজের পতনের জন্য দুনিয়ার সবচাইতে বড় মঞ্চটাই বেছে নিতেন। ২০২২ সালের ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনাল। আর্জেন্টিনা জিতেছে, খেলোয়াড়রা কাঁদছেন, গোটা পৃথিবী তাকিয়ে আছে ওই মাঠের দিকে। ঠিক তখন নিরাপত্তা পেরিয়ে মাঠে ঢুকে পড়েন তিনি। মেসিকে ধরে ছবি তোলার জন্য টানাটানি পর্যন্ত করেন। তারপর বিশ্বকাপের ট্রফিটা হাতে নিয়ে ছবি তুলে পোজও দেন, যেন তিনি দলেরই একজন। ফিফা তদন্ত শুরু করে আর তাকে ভবিষ্যতের সকল আয়োজন থেকে নিষিদ্ধ করে দেয়া হয়। সেই নিষেধাজ্ঞা এতটাই টিকে গেছে যে ২.৫ বছর পরেও ইউরোপের এক বড় ফাইনালের পার্টি গেট থেকেও তাকে বের করে দেয়া হয়, কারণ তার সেখানে কোনো দাওয়াত ছিল না। ২০২৫ সালেও তাকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পার্টি থেকেও বের করে দেয়া হয়। নিরাপত্তারক্ষীরা তাকে ঢুকতেই দেয়নি। একসময় যার সাথে ছবি তোলার জন্য লাইন পড়তো, আজ তাকেই লোকজন বলে ভুলে যাওয়া একটা নাম। তার আমেরিকার বেশিরভাগ রেস্তোরাঁই এখন বন্ধ। লন্ডনের ব্যবসায় লাভ কমে গিয়েছে অর্ধেকের কাছাকাছি। দুবাইয়ের অবস্থাও খুবই নাজুক, অথচ চাইলেই তিনি হতে পারতেন গর্ডন রামসির মতো একজন জনপ্রিয় শেফ। কিন্তু অহংকার আর লোভ যখন প্রতিভাকে ছাপিয়ে দেয়, তখন করতালি একদিন নীরবতায় বদলে যায়। সল্ট বের গল্পটা ঠিক তারই এক জলজ্যান্ত প্রমাণ।